সকলকে জয় গুরু ও প্রণাম। আজ আমি এই পশ্চিমবঙ্গের এই নিয়োগ পদ্ধতি নিয়ে আমি কিছু আলোচনা করব। এই যে ভোটের আগে যে নিয়োগ পদ্ধতি, এই নিয়োগ পদ্ধতি নিয়ে, এই নিয়োগ পদ্ধতি যদি সঠিক না হয় তাহলে কিন্তু রাজ্যে ধ্বংস অনিবার্য। কারণ নিয়োগ পদ্ধতি যদি সঠিক না হয় তাহলে সেখানেই দুর্নীতি চলে আসবে। রাজ্যে যখন সরকার গঠন হয় কিংবা যখন আমাদের ভোটের সময় হয়, ইলেকশনের সময়, সেই সময় যদি নিয়োগ পদ্ধতি সঠিক না হয় পরবর্তীকালে, তাহলে কিন্তু সেই রাজ্যে ধ্বংস অনিবার্য। এই 15 বছরের যে অভিজ্ঞতা আমাদের হয়েছে, এই নিয়োগ পদ্ধতি সঠিক হয়নি বলে আজ রাজ্যে এই ধ্বংস নেমে এসেছে। এই মমতা দিদির ধ্বংস নেমে এসেছে। নিয়োগ পদ্ধতি সঠিক হয়নি, তার জন্য তো এই যে বর্তমান যা দেখছি, যেসব খবরে দেখতে পাচ্ছি যে কী পরিমাণ দুর্নীতি হয়েছে রাজ্যে, কী পরিমাণ জনসাধারণের টাকা, সরকারি টাকা লুটপাট হয়েছে, কোটি কোটি টাকা। আপনি বলেন এই ধরনের কোটি কোটি টাকা যদি একটা নেতা মন্ত্রীর ঘরে থাকে, বা একটা নেতা মন্ত্রী যদি সেই এত কোটি কোটি টাকা যদি সে আত্মসাৎ করে, তার ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতাকে নিজের স্বার্থে ব্যবহার করে, তাহলে সেই রাজ্য কী করে উন্নতি হয়? সেই রাজ্য মানুষ কী করে পরিষেবা পাবে, ভালো থাকবে? তারা কি মানুষকে পরিষেবা দিয়েছে? দেয়নি। তারা নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছে, ক্ষমতার ব্যবহার করেছে, পদের ব্যবহার করেছে। তারা নিজের কাজে এই ক্ষমতাকে ব্যবহার করেছে। এই নিয়োগ পদ্ধতি সঠিক হয়নি বলে আজকে রাজ্যে যে পরিমাণ ক্ষতি হয়েছে, যে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে, আপনি দেখুন। এই টাকা কি আর ফিরে আসবে? ফিরে পাবে সরকার? পাবে না তো। যত শাস্তি দিক, জেল খাটুক, জেলে পুড়ে দিক, যাই করুক না কেন, এই ক্ষতিপূরণ কি সে ফেরত পাবে? এই ক্ষতির মাসুল কি দিতে পারবে? না, কখনো আসবে না। এই জনসাধারণের যে ক্ষতি হয়েছে, সরকারের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি কি সেই ফিরে আসবে? কখনো আসবে না। তাই নিয়োগ করতে হলে পঞ্চায়েত হোক বা পঞ্চায়েত সদস্য হোক, এই নিচু স্তর থেকে নিয়োগ পদ্ধতি সঠিক হওয়া প্রয়োজন। অন্তত তার ন্যূনতম শিক্ষা এবং যোগ্যতা থাকা দরকার। যখন পঞ্চায়েতে যখন এখানে নিয়োগ করা হয়, এখানকার এমএলএ বা যা নিয়োগ পদ্ধতি যারা করে, তাদের অন্তত এইটা যাচাই বাছাই করে নিয়োগ করা উচিত। আর সেই বিধানসভা, লোকসভা, মিউনিসিপ্যালিটি, সেই নিচু স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত নিয়োগ পদ্ধতি সঠিক না হলে সেখানে দুর্নীতি অনিবার্য। আজকে এই নিয়োগ পদ্ধতি সঠিক হয়নি বলে আজকে এইভাবে রাজ্যের ধ্বংস হয়েছে। হ্যাঁ, কোনো কাজ সঠিক পদ্ধতিতে হয়নি। একটা ব্রিজ 2 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে ভেঙে পড়ছে। রাস্তা তৈরি করছে 1 বছর 2 বছরের মধ্যে রাস্তা ধস নেমে যাচ্ছে, পাথর উঠে যাচ্ছে। কোনো কাজই সঠিক পদ্ধতিতে হয়নি। এগুলো তো সরকারের ইনকোয়ারির প্রয়োজন ছিল। রাস্তা হতে রাস্তা বন্ধ হয়ে গেছে, কত খবরে দেখতে পাচ্ছি। কত রাস্তাঘাট এখন ওইভাবে পড়ে আছে, কত রাস্তাঘাট। আজকে চাষিরা টাকার জন্য সঠিকভাবে চাষ করতে পারছে না। বাবা মার ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে পারছে না টাকার জন্য। বাবা মা চিকিৎসা করাতে পারছে না সঠিকভাবে। ছেলে মেয়ে বিয়ে দিতে পারছে না, মেয়েদের বিয়ে দিতে পারছে না বাবা মা টাকার অভাবে। আর আজকে সরকারি টাকা, কোটি কোটি টাকা এই নেতা মন্ত্রীদের ঘরে, প্রত্যেকটা নেতা মন্ত্রীর ঘরে এই 15 বছরে দেখছি, প্রত্যেকটা নেতা মন্ত্রীর ঘরে। এমন একটা আদর্শ নেতা বেরোয়নি যে সে দুর্নীতি করেনি। এই কোন রাজ্যে বসবাস করছি আমরা? এতদিন কোন রাজ্যে বসবাস করেছি? এত অধর্ম চলেছে এই রাজ্যে।
একটা ভালো পদে নিয়োগ করতে গেলে অন্তত তার রাজনীতি সম্পর্কে জ্ঞান, শিক্ষিত, দক্ষতা, জ্ঞানী, সর্বোপরি একটা আদর্শ মানুষ, সৎ মানুষ, বড় মনের মানুষ হতে হবে। হ্যাঁ, বংশ দেখে, তার শিক্ষা সংস্কার দেখে, দরকার কষ্টিপত্র যাচাই করে নিয়োগ করতে হবে নিয়োগের আগে, ভোটের আগে। তারপরে যদি ধরে নিতে হয় তখন দেখা যাবে, তখন বুঝতে হবে যে টাকায় কথা বলে, ক্ষমতা মানুষকে গ্রাস করে। হ্যাঁ, টাকা মানুষকে গ্রাস করে। হ্যাঁ, আর একজন মুখ্যমন্ত্রী জানবেন তখনই সে কাজে উৎসাহ পাবে যখন তার চারপাশের লোকজন ভালো হবে, সৎ হবে, কর্মঠ হবে, তার নেতা মন্ত্রীরা, তার মন্ত্রিপরিষদ, তখনই সেই মন্ত্রী সঠিকভাবে পদ্ধতিতে কাজ করতে পারবে বা কাজে উৎসাহ পাবে। আর সেই নেতা মন্ত্রীদের কাজের উপর নির্ভর করে মুখ্যমন্ত্রীর মান সম্মান, তার সুখ্যাতি, হ্যাঁ, তাদের কাজের উপরই কিন্তু নির্ভর করে। তাই জন্য তার নেতা মন্ত্রীদের উপরই মুখ্যমন্ত্রী সব কিছু। মুখ্যমন্ত্রী আদেশ দেবেন, প্রকল্পের কথা বলবেন, তারা সেই প্রকল্পগুলো তাদের হাত ধরে হবে। তারা যদি সৎ আদর্শপরায়ণ না হয় তখন তো মুখ্যমন্ত্রীও সেটাই তার জন্য বদনাম, যেটা হয়েছে এই 15 বছরে। আর একজন মুখ্যমন্ত্রী হতে গেলে অন্তত তাকে বিচক্ষণ, দূরদর্শী সম্পন্ন, দক্ষ, অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ, আধ্যাত্মিক জগতের ঈশ্বরকেন্দ্রিক, সৎ, আদর্শ, ন্যায়পরায়ণ, মানবতাবাদী, সমাজসেবী, মানবদরদী, একটা বিরাট বড় মনের মানুষ। এটা প্রত্যেকটা নেতা মন্ত্রীর এই ধরনের চরিত্র হওয়া প্রয়োজন, তবে তো তার দেশেরও দশের সেবা করতে পারবে। প্রত্যেকটা আজকে আমি মানে আমাদের শুনে গায়ে কাটা দেয় যে এই যে আমাদের এলাকায় প্রত্যেকটা নেতা মন্ত্রী কি পরিমাণে সরকারি টাকা লুটপাট করেছে, কোটি কোটি টাকা। ভাবতে গেলে আমাদের অবাক লাগে। মানুষ আজ আজ পয়সার অভাবে তারা খেতে পাচ্ছে না, দুটো গরিব মানুষ, হ্যাঁ, তারা রাস্তাঘাটে শুয়ে আছে, খেতে পাচ্ছে না। আজকে সরকারি ত্রাণ লুটপাট, গরিবরা তাদের মাথার উপরে ছাদ নেই, জল পড়ছে, আর সেখানে ত্রাণ তহবিলগুলো গোডাউনের মধ্যে পড়ছে। এই ধরনের নিকৃষ্ট শ্রেণীর লোকেদের এখানে নিয়োগ করা হয়েছে। তাহলে নিয়োগটাকে ভুল, একদম ভুল নিয়োগ করা হয়েছে। তাই জন্য নিয়োগ পদ্ধতি আগে সঠিক হওয়া প্রয়োজন। আমার ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলি। আমি যখন সিপিএমের সময় পঞ্চায়েত প্রধানের বাড়িতে গেছি, তিনি একজন মহিলা, তার কাছে আমরা গেছি। তিনি একটা নিজের নামটা পর্যন্ত ঠিক মতো সই করতে পারছে না, তার স্বামী সমস্ত কাজকর্ম করে দেয়, সে শুধু সইটা কোনো মতে করে। তার একটা ইংরেজি একটা পড়ার মতন অভিজ্ঞতা তার নেই, অথচ সে পঞ্চায়েত প্রধান। হ্যাঁ, তা এইরকম আর কি। আবার আমি একটা পরিবার দেখেছি, গরিব পরিবার, অশিক্ষিত পরিবার, তারা রাজনীতি মানে তারা জানে টাকা পয়সা লুটপাট। এটার মানে এই গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে তারা দাদাগিরি করে বেড়াতে বড় হয়েছে, এতগুলো ভাই বোন কোনো লেখাপড়া শেখাতে পারেনি, দাদাগিরি করে করতে করতে তারা ভাবলো আমরা রাজনীতি করব। এবার রাজনীতি করলো, রাজনীতি করে তখন তারা প্রধান হলো, ভোটে দাঁড়ালো, প্রধান হলো, তাদের ক্ষমতা বলে। আজকে ফুলে ফেপে সে আজকে কোটি কোটি টাকার মালিক। তারা এত টাকাই তার লুটপাট করেছে যে 4 পুরুষ বসে খেতে পারবে। 15টা বছর তাদের পরিবারের মধ্যে এই প্রধান হলো, পরিবারের মধ্যেই এই 15টা বছর। অন্য কোনো মানুষ এখানে ঢুকতে পারেনি। অঞ্চল প্রধান পদে রয়েছে তারা। হ্যাঁ, তাহলে এই রাজনীতি মানে এটাই বোঝায় যে এরা জানে রাজনীতি মানে টাকা লুটপাট, টাকা ইনকাম। তার জন্য তো ভোটের আগে এত খুন, আজকে এত খুন যখন, কেন তারা জানে এই পদ পেলে, যে কোনো একটা পদ পেলে আমরা সরকারি টাকা লুটপাট করতে পারবো। এই ধরনের মানসিকতা যাদের থাকে তারা কি করে দেশের সেবা, দশের সেবা করবে? তাই জন্য নিয়োগ পদ্ধতি সঠিক হওয়া প্রয়োজন। ন্যূনতম যোগ্যতা, শিক্ষকতা,
শিক্ষা প্রয়োজন। সে একদম আমি বলছি পঞ্চায়েত সে সদস্য থেকে শুরু করে আর সেই এমএলএ সংসদ পর্যন্ত আমি বলছি, ভালো মানুষ যদি না হওয়া যায় তাহলে মানুষের সেবা কী করে সে করবে? একজন আদর্শ মানুষ হতে হবে তাকে, সৎ মানুষ, তবে তো দেশেরও দশের সেবা করতে পারবে। আজকে এত আমরা ভাবতে গেলে অবাক লাগে যে কিভাবে সরকারি টাকা লুটপাট হয়েছে। এত টাকা, যদি এই টাকা আজকে, তাহলে সে রাজ্যের কতটা ক্ষতি হয়েছে, রাজ্যের উন্নতি কী রাস্তাঘাট এখনও পড়ে আছে, খালগুলো সংস্কার হয়নি, কত রাস্তা ভেঙে পড়ে আছে, হ্যাঁ, কত জায়গায় এখনও ব্রিজ তৈরি হয়নি। এই তো সেদিন একটা ব্রিজ ভেঙে পড়লো, এই প্রত্যেকটা দিন শুনতে পাচ্ছি ব্রিজ ভেঙে পড়ছে। তাহলে কীরকম ব্রিজ তৈরি করছে? প্রতিটা কাজে দুর্নীতি করেছে। তা আমরা চাই বর্তমান মুখ্যমন্ত্রী কাছে আমরা আমাদের অনেক আশা ভরসা, তাই তো আজকে বিজেপিকে এনেছে, হ্যাঁ, এই ওই মানুষ জনগণ এই পশ্চিমবঙ্গে যারা, তারা অনেক আশা তা বিজেপির উপর, তারা সুন্দরভাবে রাজ্যটা গড়ে তুলবে। হ্যাঁ, আমরা যাতে সুন্দর মানুষ যাতে শান্তিতে বসবাস করতে, নির্ভয়ে বসবাস করতে, রাস্তাঘাটে নির্ভয়ে চলাফেরা করতে পারে। প্রত্যেকটা কাজে উন্নতি দেখতে চায় মানুষ, প্রতিটা বিষয়ে উন্নতি দেখতে চায় মানুষ। আজকে কলকারখানাতে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে, প্রতিটা কাজ আমরা দেখতে পাচ্ছি। কলকাতাটাকে আমরা নিট অ্যান্ড ক্লিন দেখতে চাই। হ্যাঁ, বর্ডারগুলো ঘেরাও করা হয়েছে, মানুষ খুব খুশি। কলকাতাটাকে কঠোরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া প্রয়োজন। এখানে কোনো নয়, কারণ এখানে কলকাতাটা রাজধানী শহরে একটা প্রয়োজন আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন আছে, দরকার। প্রতিটা মানুষ চাচ্ছে, ফুটপাতে হাঁটতে পারছে না, অ্যাক্সিডেন্ট, এই যানজটের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে। রাস্তাঘাট চওড়া না হলে মানুষ হাঁটতে পারছে না, যান চলাচল অসুবিধা হচ্ছে। এগুলোকে মানুষকে বুঝতে হবে, কঠোর থেকে কঠোরভাবে এই কলকাতা শহর পরিষ্কার হওয়া প্রয়োজন। আর দেখে গরিব মানুষ যারা, তাদেরকে কিছু তার সাহায্য করতে হবে, সেটাকে ভালো করে যাচাই করে। এখানে অনেক ধনী মানুষ এখানে রাস্তাঘাটে ব্যবসা করে খাচ্ছে, ক্ষমতাশালী মানুষ রাস্তাঘাটে দোকান করে খাচ্ছে। তারা এই টাকা দিয়েছে, তারা টাকা দিয়ে বসেছে এবং প্রতি মাসে ওরা দিচ্ছে। তারা আমরা চাই, আমাদের সুন্দর একটা শহর চাই, কলকাতা শহর। আমরা পশ্চিমবঙ্গকে সেইরকম দূষণমুক্ত দেখতে চাই, দুর্নীতিমুক্ত দেখতে চাই, ধর্ষণমুক্ত দেখতে চাই। হ্যাঁ, আমাদের উত্তরসূরি, আমাদের পরবর্তী জেনারেশন যেন ভালোভাবে তারা নির্ভয়ে বসবাস করতে পারে, সুন্দরভাবে শান্তিতে বসবাস করতে পারে। এটাই আমাদের প্রার্থনা। নমস্কার। আমার কথা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।